নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অলিখিত যুবরাজ হয়ে উঠেছিলেন তিনি। অভিযোগ, উত্তরবঙ্গ লবির সেই রাজা ডাক্তারের প্রশ্রয়ে যুবরাজের দাপটেই স্বাস্থ্য ভবনের সব কিছু নিয়ন্ত্রিত হতো। তাই নিজের কলেজে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও কাউকে কিছুই জানানোর প্রয়োজন মনে করতেন না এই অলিখিত যুবক, অর্থাৎ এসএসকেএমের স্নাতকোত্তর স্তরের চিকিৎসক পড়ুয়া, রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার অলিখিত যুবরাজ অভিক দে। 9 আগস্ট সকালে আরজি করের সেমিনার রুমে এই চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের আগের দিন, অর্থাৎ 8ই আগস্ট যে রাতে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সেদিন সকাল থেকেই অভিক দে এসএসকেএম হাসপাতালে অনুপস্থিত ছিলেন। কিন্তু কেন অনুপস্থিত ছিলেন অভিক দে? কোথায় ছিলেন তিনি সারাদিন সেদিন, অর্থাৎ 8ই আগস্ট? সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এমনটাই সূত্রের খবর। আরজি করের সেমিনার রুমে 9 আগস্ট উপস্থিত থাকতে দেখা যায় অভিক দেকে। কে তাকে সেখানে পাঠিয়েছিল? সেই সময় কার নির্দেশে সে সেখানে পৌঁছে গিয়েছিল সেই অভিশপ্ত সেমিনার রুমে? কাকে বারবার ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিল অভিক দে? সেই অজ্ঞাত ব্যক্তিটি কে ছিলেন? এই সব কিছুর উত্তর খুঁজছে এই মুহূর্তে সিবিআই, অন্তত এমনটাই সূত্রের দাবি। সূত্রের খবর, অভিকের বিরুদ্ধে রাজ্য জুড়ে অভিযোগ উঠতে শুরু করায় স্বাস্থ্য দপ্তরের তরফে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে ওই চিকিৎসক পড়ুয়া সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে চাপে পড়ে। গত 4 সেপ্টেম্বর রাজ্যের তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে চিঠি পাঠিয়ে বিস্তারিত জানান এসএসকেএমের ডিন অভিজিৎ হাজরা। আর সেই চিঠি এই মুহূর্তে প্রকাশ্যে এসে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে ওই মেডিকেল কলেজের শল্য বিভাগ থেকে কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে 8ই আগস্ট সারাদিন অনুপস্থিত ছিলেন অভিক দে এসএসকেএম হাসপাতালে। 20 দিনের বেশি অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্ট ইউনিট বা বিভাগীয় প্রধান বা কলেজ কর্তৃপক্ষ কাউকেই কিছু জানাননি অভিক দে। এসএসকেএমের শল্য বিভাগের স্নাতকোত্তর স্তরে এই অভিক দে ভর্তি হয়েছিলেন গত 20শে ফেব্রুয়ারি, অর্থাৎ চলতি বছরের 20শে ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী ভর্তির 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য যাবতীয় নিয়মাবলী সম্পন্ন করতে হয় একজন চিকিৎসক পড়ুয়াকে। কিন্তু স্বাস্থ্য দপ্তরকে উত্তর দিতে গিয়ে দেখা যাচ্ছে সবটাই অভিক দে নিজের মতো, নিজের মর্জি মতো চালিয়ে নিয়েছিলেন। চিঠিতে জানানো হয়েছে শল্য বিভাগের ট্রেনি হিসেবে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেটা পর্যন্ত সম্পন্ন করেনি অভিক দে। এ বিষয়ে চিকিৎসক মহলের বড় একটা অংশ কটাক্ষ করে বলছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হবেন সেটাই তো ঠিক করে অভিক দে। একজন আরএমও হয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষা পরিদর্শকের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে অভিক দেকে। তিনি নিয়ম মানবেন না সেটাই তো স্বাভাবিক। সিনিয়র চিকিৎসকদের একাংশের কথায় অভিকের বিরুদ্ধাচরণ করলে অভিক বাহিনীর রোষের মুখে পড়তে হতো।
অনেক সময় প্রাণনাশের হুমকিও মিলতো এই সিনিয়র ডাক্তারদের, আর সে কারণেই কেউই ঝামেলায় জড়াতে চাইতেন না অভিকের সঙ্গে বা তার বাহিনীর সঙ্গে। আবার স্নাতকোত্তর স্তরে পঠন পাঠনের সময় কি বিষয়ে গবেষণাপত্র জমা দেবেন তার একটা সার অংশ জমা দিতে হয় কলেজে, সেটাও নাকি অভিজ্ঞ আজ পর্যন্ত জমা দিয়ে উঠতে পারেনি। এমনকি জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম থাকা সত্ত্বেও আধারযুক্ত বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থায় নিজেকে নথিভুক্ত করেনি এই অভিজ্ঞ। ভর্তির পর থেকে এসএসকেএমের ডিনের কার্যালয়েই অভিজ্ঞদের পরিচয়পত্র পড়ে রয়েছে। এই সব বিষয়ে উল্লেখ করে এসএসকেএমের ডিন কার্যত অসহায়তা প্রকাশ করেছে, এমনটাই তার চিঠি থেকে বোঝা যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে চিঠি পাঠিয়ে তিনি লিখেছেন এই অসহায়তার কথা। এমন পরিস্থিতির সম্মুখীন তিনি আগে কোনোদিন হয়নি, তিনি উল্লেখ করেছেন তার চিঠিতে। এই অবস্থায় কি করণীয় সে বিষয়েও তিনি জানতে চেয়েছিলেন তৎকালীন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার কাছে। সিনিয়র চিকিৎসকদের প্রশ্ন, এত কিছুর পরেও কি শুধু সাসপেনশনই অভিকের একমাত্র শাস্তি হয়ে থাকবে, আর কিছুই নয়? কি করে হবে বলুন? তিনি তো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অলিখিত যুবরাজ, তার মাথায় হাত রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অলিখিত সম্রাটের। আর সেই অলিখিত সম্রাটের মাথার উপরে হাত রয়েছে কার, সেটা না হয় আমার মুখ দিয়ে নাই বা শুনলেন। আপনারা জনগণ সবটাই বোঝেন, সবটাই জানেন। অনেকে এখন পরিহাস করে বলছে যে এই জনগণের একটা বড় অংশ, তাদের জন্যেই নাকি রাজ্যের এই সর্বক্ষেত্রে দুরবস্থা, এই অচলস্থা, এই বিভিন্ন ক্ষেত্রে চুরি চামারি ডাকাতি। আর এর জন্য সমাজের ছোট্ট একটা অংশ মনে করছে যে এই রাজ্যের একটা বৃহত্তর মানুষের শুধুমাত্র সুবিধাভোগীদের সুবিধা পাওয়ার, নিজের ভালো থাকার এই মানসিকতার জন্যেই রাজ্যটার এই দুরবস্থা। এখন সময় বলবে কে ঠিক বলছে কে বেঠিক বলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর একটু বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবেন। নমস্কার।